ভোলাচন্দ্র ঘটক পাড়ার লোকেরা ভালোবেসে ভোলাবাবু বলেই ডাকে। বয়স 55 ছুঁই ছুঁই, সামান্য ভুঁড়ি বাগিয়েছেন, মাথায় টাকের আভাস স্পষ্ট। পেশায় সরকারি কেরানি হলেও ওনার আসল নেশা হলো বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে গবেষণা করা আর সেগুলো নিজের শরীরে খুঁজে বার করা। বলা বাহুল্য, এই গবেষণার মূল উৎস পাড়ার লাইব্রেরির পুরনো স্বাস্থ্য পত্রিকা আর আজকালকার ইউটিউব ডাক্তাররা। সেদিন সকাল থেকেই ভোলাবাবুর মেজাজটা সপ্তমে চড়ে আছে। কারণটা অবশ্য গুরুতর। ওনার মনে হচ্ছে পেটের ভেতর নাকি একটা অদ্ভুত গুড়গুড় শব্দ হচ্ছে। ব্যাপারটা তিনি স্ত্রী শান্তিদেবীকে জানাতেই শান্তিদেবী কড়াইয়ে খুন্তি নাড়াতে নাড়াতেই বললেন, ও কিছু না গো, কাল রাতে যে নেমন্তন্ন বাড়িতে 8টা রসগোল্লা আর 1 কাঁড়ি মাংস খেয়েছিলে তারই প্রতিবাদ জানাচ্ছে। একটু অ্যান্টাসিড খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। ভোলাবাবু আহত চোখে স্ত্রীর দিকে তাকালেন। শান্তি, তুমি বুঝছো না, এটা সাধারণ গুড়গুড় নয়, এর মধ্যে একটা অন্যরকম ছন্দ আছে, যেন যেন কেউ পেটের ভেতর ড্রাম বাজাচ্ছে। শান্তিদেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ গো হ্যাঁ, তোমার পেটে তো আস্ত একটা অর্কেস্ট্রা পার্টি বসেছে। এখন থামবে? আমার রান্নাটা করতে দাও। কিন্তু ভোলাবাবুর মনে শান্তি নেই। তিনি তড়িঘড়ি নিজের গবেষণা কক্ষে, আসলে বাড়ির চিলেকোঠার ঘর যেখানে পুরনো কাগজপত্রের পাহাড়, ঢুকে গেলেন। আধ ঘন্টা পর তিনি যখন বেরিয়ে এলেন, তাহার মুখ ফ্যাকাশে, চোখ বিস্ফারিত, হাতে একটা ধুলো মাখা স্বাস্থ্য পত্রিকা। কাঁপা কাঁপা গলায় তিনি শান্তিদেবীকে বললেন, সব সব মিলে যাচ্ছে শান্তি, আমার বোধহয় গ্যাস্ট্রোএন্টেরিক সিম্ফনি হয়েছে। শান্তিদেবী কপাল চাপড়ে বললেন, গেস্ট্রো কি? ওসব আবার কি রোগ? আজগুবি কথা রাখো তো। বললাম না, হজমের গোলমাল। আজগুবি? ভোলাবাবু প্রায় কেঁদে ফেলার মতো করে বললেন, এই দেখো, এখানে স্পষ্ট লেখা আছে, পেটের ভেতর অস্বাভাবিক শব্দ, বিশেষ করে ড্রামের মতো আওয়াজ হলে তা গ্যাস্ট্রোএন্টেরিক সিম্ফনির প্রাথমিক লক্ষণ। এটা নাকি দক্ষিণ আমেরিকার এক বিরল প্রজাতির শুঁয়োপোকার কামড়ে হয়। সেই শুঁয়োপোকা আবার আমাজনের গভীরে পাওয়া যায়। শান্তিদেবীর চোখ গোল গোল হয়ে গেল। দক্ষিণ আমেরিকার শুঁয়োপোকা? তুমি আমাজনে গেলে কবে? ভোলাবাবু উত্তেজিত হয়ে বললেন, আরে বাবা, সশরীরে যেতে হবে কেন? আজকাল অনলাইন অর্ডারে কত কি আসে, হয়তো ফলের বাক্স বা জামা কাপড়ের প্যাকেটে করে চলে এসেছে। তুমি তো জানে, আমাদের পাশের বাড়ির মন্টুর কাকা বিদেশ থেকে একটা ক্যাকটাস এনেছিল, তার সাথে নাকি একটা মাকড়সাও চলে এসেছিল। এই যুক্তিতে শান্তিদেবী একটু দমে গেলেন। সত্যিই তো, আজকাল কিছুই বলা যায় না। তবে তিনি হাল ছাড়ার পাত্রী নন। বললেন, তা সেই সিম্ফনির চিকিৎসা কি লেখা আছে? ভোলাবাবু পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। এখানে লেখা আছে এর কোনো নির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি, তবে কিছু আদিবাসী টোটকা আছে, যেমন পূর্ণিমা রাতে শ্মশানের ধারে দাঁড়িয়ে বাঁশের কঞ্চি চিবানো। থামো! শান্তিদেবী চিৎকার করে উঠলেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব আষাঢ়ে গল্প বিশ্বাস করছো? কিন্তু ভোলাবাবু তখন অন্য জগতে। তিনি হিসাব করতে শুরু করেছেন, পূর্ণিমা আর কদিন বাকি, বাঁশের কঞ্চি কোথায় পাওয়া যাবে সেটাও একটা চিন্তার বিষয়। পরের দুদিন ভোলাবাবুর অবস্থা আরও কাহিল। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, পেটের গুড়গুড়ানি যেন বেড়েই চলেছে। রাতে ঘুমোতে পারেন না, কেবলই মনে হয় পেটের ভেতর ড্রাম পার্টি চলছে। শান্তিদেবী অনেক বুঝিয়েও ডাক্তার দেখাতে রাজি করাতে পারলেন না। ভোলাবাবুর এক কথা, যে রোগের চিকিৎসা নেই সে রোগ ডাক্তারকে দেখিয়ে কি হবে, শুধু শুধু টাকা নষ্ট। এরই মধ্যে একদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। শান্তিদেবী দরজা খুলে দেখেন পাড়ার নিতাইদা দাঁড়িয়ে। নিতাইদা পেশায় দুধওয়ালা, কিন্তু পাড়ার সব খবরের জীবন্ত এনসাইক্লোপিডিয়া। বৌদি, ভোলাদা কই? শুনলাম ওনার নাকি পেটে কি একটা হয়েছে। নিতাইদা উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন। শান্তিদেবী দীর্ঘশ্বাস ফেলে সবটা খুলে বললেন। সব শুনে নিতাইদা কপালে চোখ তুলে বললেন, ওরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার।
তবে বৌদি, আমার এক মামাতো বোনের ননদের ভাসুরেরও ঠিক এইরকম হয়েছিল। পেটে ড্রাম বাজতো, সে তো প্রায় যায় যায় অবস্থা। ভোলাবাবু এতক্ষণ ম্রিয়মান হয়ে খাটে শুয়েছিলেন। নিতাইদার কথা শুনে তরাক করে লাফিয়ে উঠলেন। তারপর তারপর কি হলো তার? নিতাইদা গলা নামিয়ে বললেন, আগে অনেক চেষ্টার পর এক সাধু বাবা তাকে একটা শেকড় দিয়েছিলেন। সেই শেকড় খেয়েই সে যাত্রায় তিনি বাঁচেন। তবে শেকড়টা ছিল খুবই দুর্লভ, হিমালয়ের কোনো এক গুপ্ত গুহায় নাকি পাওয়া যায়। ভোলাবাবুর ফ্যাকাশে মুখে যেন আশার আলো দেখা দিল। হিমালয়? নিতাই, তুমি কি সেই সাধু বাবার ঠিকানা জানো? নিতাইদা মাথা চুলকে বললেন, আগে তা তো ঠিক জানি না, তবে আপনারা বললে আমি খোঁজ খবর নিতে পারি। আমার এক চেনা লোক আছে, সে তিব্বতে কি সব ব্যবসা করে। শান্তি দেবী আর সহ্য করতে পারলেন না। নিতাইদা, আপনাকে আর কষ্ট করতে হবে না, ওর যা হওয়ার হবে। আপনি এখন আসুন। প্রায় একরকম ধাক্কা দিয়েই নিতাইদাকে বিদায় করলেন তিনি। নিতাইদা চলে যেতেই ভোলাবাবু হাউমাউ করে কেঁদে ফেললেন। আমার আর বাঁচা হবে না শান্তি, আমার পেটের অর্কেস্ট্রা পার্টি তো এবার পুরো সিম্ফনি বাজানো শুরু করেছে। শান্তি দেবী এতক্ষণ ধৈর্য ধরেছিলেন, এবার তার ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি ভোলাবাবুর হাত ধরে টানতে টানতে বললেন, ওঠো, এক্ষুনি ডাক্তারের কাছে যাবে, কোনো কিন্তু নয়। প্রায় আধ ঘন্টা পর শহরের নামকরা পেটের ডাক্তার ডক্টর সেনগুপ্তের চেম্বারে ভোলাবাবু তার গ্যাস্ট্রোএন্টেরিক সিম্ফনির বিস্তারিত বিবরণ দিচ্ছিলেন। ডক্টর সেনগুপ্ত গম্ভীর মুখে সব শুনলেন, পেট টিপে টুপে দেখলেন, স্টেথোস্কোপ দিয়ে সেই ড্রাম পার্টির আওয়াজ শোনার চেষ্টা করলেন। সবশেষে মুচকি হেসে বললেন, ভোলাবাবু, আপনার এই গ্যাস্ট্রোএন্টেরিক সিম্ফনির উৎসটা আমি খুঁজে পেয়েছি। ভোলাবাবু আর শান্তি দেবী একসঙ্গে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, কি? কি? ডাক্তারবাবু ড্রয়ার থেকে একটা ছোট্ট স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট বার করলেন। তার ভেতর একটা বোতাম, সাধারণ জামার বোতাম, তবে একটু বড় মাপের। এ দেখুন। ডাক্তারবাবু বললেন, এটা আপনার পেটে ছিল। সম্ভবত আপনি কোনো খাবারের সাথে বা অন্য মনস্কভাবে এটা গিলে ফেলেছিলেন। এটা আপনার বৃহদন্তের একটা ভাঁজে আটকে ছিল। যখন খাবার বা গ্যাস পাস করছিল তখন এর সাথে ঘষা লেগে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল। এক্স-রেতে ধরা পড়েছে। এন্ডোস্কোপি করে এখনই এটা বার করে দিলাম। আপনার আর কোনো সিম্ফনি নেই। ভোলাবাবুর মুখটা তখন দেখার মতো। প্রথমে অবিশ্বাস, তারপর লজ্জা, তারপর স্বস্তি, সব মিলিয়ে একটা অদ্ভুত অভিব্যক্তি। শান্তিদেবী ফিসফিস করে বললেন, কিন্তু ওই দক্ষিণ আমেরিকার শুয়োপোকা? ডাক্তারবাবু হেসে বললেন, ওসব স্বাস্থ্য পত্রিকার কথা ছাড়ুন তো, বেশিরভাগই অবৈজ্ঞানিক আর ভুল তথ্য দেয়। আর ইন্টারনেটের কথা তো ছেড়েই দিলাম, সামান্য সর্দি কাশিকে এরা ক্যান্সার বানিয়ে ছাড়ে। বাড়ি ফেরার পথে ভোলাবাবু চুপচাপ। শান্তিদেবী মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছেন আর ঠোঁট টিপে হাসছেন। গাড়ি থেকে নামার সময় ভোলাবাবু মিনমিন করে বললেন, শান্তি, বুঝলে, আসলে আসলে ওই বোতামটা আমার নতুন পাঞ্জাবির। সেদিন নেমন্তন্ন বাড়ি যাওয়ার আগে তাড়াহুড়োয় লাগাতে গিয়ে বোধহয় পড়ে গিয়েছিল, আর আমি বোধহয় এক গ্লাস জলের সাথে। শান্তিদেবী আর হাসি চাপতে পারলেন না, হো হো করে হেসে উঠলেন। তাহলে তোমার পেটের ড্রাম পার্টি আসলে তোমারই পাঞ্জাবির বোতাম বাজাচ্ছিল? বাহ, সত্যি তোমার কোনো তুলনা হয় না। ভোলাবাবু লজ্জিত মুখে হাসলেন। পেটের ভেতর সত্যিই আর কোনো গুড়গুড় নেই। একটা শুধু বোতামের জন্য এত কাণ্ড, ভাবতেই তার নিজেরই হাসি পাচ্ছিল। তবে একটা গভীর উপলব্ধিও ছিল, সব তথাকথিত জ্ঞান আসলে জ্ঞান নয়, আর সামান্য জিনিসকে অসামান্য ভেবে নেওয়াটা মানুষের কত বড় বোকামি। সেদিন থেকে ভোলাবাবু স্বাস্থ্য পত্রিকা পড়া প্রায় ছেড়েই দিয়েছেন, আর পেটের ভেতর কোনো শব্দ হলে আগে এক গ্লাস জল খেয়ে দেখেন। পাঞ্জাবি সব বোতাম ঠিকঠাক আছে কিনা সেটাও পরখ করে নেন। পাড়ার লোকেরাও মজা করে বলে, কি ভোলাদা, আজ পেটে কোন কনসার্ট? ভোলাবাবু স্মিত হাসেন, উত্তর দেন না। জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা যে তিনি একটা সামান্য বোতামের কাছ থেকেই পেয়ে গেছেন। তো মশাই,
ভোলাবাবুর এই যে এলাহি কাণ্ড কারখানা, এর থেকে আমরা কি শিখলাম? ব্যাপারটা খুব সোজাসাপটা, কিন্তু আমরা প্রায়ই এটা গুলিয়ে ফেলি। সোজা কথায় যাকে বলে তিলকে তাল করা। দেখুন, আমাদের ভোলাবাবুর মতো অনেকেই আছেন যারা ছোটোখাটো সমস্যাকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখেন যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে। সামান্য পেটের গুড়গুড়ানিকে তিনি বানিয়ে ফেললেন গ্যাস্ট্রোএন্টেরিক সিম্ফনি, তাও আবার অ্যামাজনের শুয়োপোকার কামড়ে হওয়া রোগ। ভাবা যায়? এর কারণটা কি? কারণ হলো অতিরিক্ত চিন্তা আর ভুল তথ্যের ওপর অগাধ বিশ্বাস। তাহলে এই গল্প থেকে আমরা কি কি শিখলাম? নাম্বার 1, তথ্যের সত্যতা যাচাইয়ের অভাব। আজকাল ইন্টারনেটের যুগে তথ্যের অভাব নেই, কিন্তু কোনটা আসল আর কোনটা নকল তা যাচাই করার ধৈর্য বা ইচ্ছা আমাদের অনেকেরই থাকে না। ভোলাবাবু যেমন পুরনো স্বাস্থ্যপত্রিকা আর ইউটিউব ডাক্তারদের ওপর ভরসা করে নিজের রোগকেই নির্ণয় করে ফেলেছিলেন। ফলে যা হওয়ার তাই হয়েছে, দুশ্চিন্তা আর হয়রানি। তাই যে কোনো তথ্য পেলেই, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত, সেটা বিশ্বাস করার আগে 10 বার ভাবা উচিত। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নইলে কিন্তু ওই ভোলাবাবুর মতো পেটের বোতাম সারাতে হিমালয়ের শেকড় খোঁজ করতে হবে। নাম্বার 2, নেতিবাচক মানসিকতা। অনেক সময়ই আমরা সমস্যাটা যতটা বড় তার চেয়ে বেশি তাকে নিয়ে ভেবে আরও বড় করে তুলি। একটু শরীর খারাপ লাগলেই আমরা সবচেয়ে খারাপটার কথা ভাবতে শুরু করি। ভোলাবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে। পেটের শব্দটা হয়তো সামান্য হজমের সমস্যা বা গ্যাসের কারণে হচ্ছিল, কিন্তু তিনি সেটাকে বিরল রোগের পর্যায়ে নিয়ে গেলেন। এই নেতিবাচক মানসিকতা আমাদের অযথা ভীত করে তোলে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। এর থেকে ভালো সমস্যাটাকে শান্ত মাথায় বিচার করা এবং প্রয়োজনে সঠিক লোকের, এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া। নাম্বার 3, শোনা কথায় কান দেওয়া। আমাদের আশেপাশে নিতাইদার মতো লোকের অভাব নেই। তারা নিজেদের সীমিত জ্ঞান জাহির করতে ভালোবাসেন এবং প্রায়ই ভুল বা অতিরঞ্জিত তথ্য পরিবেশন করেন। ভোলাবাবু যেমন নিতাইদার কথায় আরও ঘাবড়ে গিয়েছিলেন। মনে রাখবেন, অমুকের তমুক হয়েছিল মার্কা গল্পগুলো বেশিরভাগ সময়ই অর্ধসত্য বা পুরোপুরি বানানো হয়। তাই এই ধরনের পরামর্শদাতাদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই শ্রেয়। নাম্বার 4, ছোট্ট সমস্যা বড় আতঙ্ক। জীবনের অনেক ক্ষেত্রেই দেখা যায় যেটাকে আমরা বিশাল সমস্যা বলে মনে করছি, তার সমাধানটা আসলে খুব ছোট্ট এবং সাধারণ। ভোলাবাবুর ভয়ঙ্কর রোগের কারণ কি ছিল? একটা সামান্য পাঞ্জাবির বোতাম। আমাদের জীবনেও এমন অনেক বোতাম মার্কা সমস্যা আছে যেগুলোকে আমরা অহেতুক ভয় পাই, দুশ্চিন্তা করি। কিন্তু একটু গভীরভাবে বিচার করলে বা সঠিক পদক্ষেপ নিলে দেখা যায় ব্যাপারটা আসলে কিছুই না। আসলে জীবনটাকে সহজভাবে দেখতে শিখলে অনেক জটিলতাই কমে যায়। সব ব্যাপারে অতিরিক্ত খুঁতখুঁতে হওয়া বা অহেতুক দুশ্চিন্তা করাটা কাজের কথা নয়, বরং সমস্যা এলে তার উৎসটা খুঁজে বার করার চেষ্টা করা এবং ঠান্ডা মাথায় তার মোকাবিলা করাটাই বুদ্ধিমানের কাজ। নইলে ভোলাবাবুর মতো আমাদেরও হয়তো পেটের ভেতর বোতাম বাজানো সিম্ফনি শুনতে হবে, আর তার জন্য জগৎ সংসার তোলপাড় করতে হবে। তাই পরের বার যখন মনে হবে পেটের ড্রাম বাজছে বা মাথায় আকাশ ভেঙে পড়ছে, তখন একবার ভোলাবাবুর কথাটা ভাববেন, আর তারপর একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে জিজ্ঞেস করবেন, এটা কি সত্যিই গ্যাস্ট্রোএন্টেরিক সিম্ফনি, নাকি শুধু একটা পাঞ্জাবির বোতাম? উত্তরটা পেয়ে গেলে দেখবেন জীবনটা অনেক সহজ আর হাসি খুশি মনে হচ্ছে। নমস্কার।